পরদিন অনুভব আহান গাজীপুরে গিয়েছিল। অফিসের কাজ শেষ হয়ে গেছে। এটি ছিল শেখ গ্রুপ ইন্ডাস্ট্রির বহু পুরনো একটি অফিস। তবে এই অফিসের জায়গাটি নিয়ে শেখ গ্রুপের মালিক ইব্রাহিম শেখ ও জাফর খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাফর খান জমিটিকে নিজের বলে দাবি করে এবং ইব্রাহিম শেখের বিরুদ্ধে এক নির্মম খুনের মিথ্যা অভিযোগ তোলে। সেই অভিযোগে ইব্রাহিম শেখকে গ্রেফতার হয়ে হাজতে যেতে হয়। অভিযোগ ছিল তিনি তার এক অফিস স্টাফকে নির্মমভাবে হত্যা করেছেন। এই ঘটনা ঘিরে মামলার সূত্রপাত হয় এবং শেখ গ্রুপ গাজীপুরের অফিসটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে সকল সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে ইব্রাহিম শেখ নির্দোষ। আদালত তাকে সসম্মানে মুক্তি দেয়। কিন্তু ওই ঘটনার পর ইব্রাহিম শেখ সিদ্ধান্ত নেন তিনি আর গাজীপুরে অফিস পরিচালনা করবেন না। সেই থেকেই গাজীপুরের সেই পুরনো অফিসটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। জাফর খান এত কিছু করেও জমিটির মালিকানা অর্জন করতে পারেনি এবং তার এই চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। তবুও তিনি এখনো শেখ গ্রুপের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে রয়েছেন এবং জমিটি নিয়ে বিরোধ অব্যাহত রেখেছেন। এছাড়াও চীনা ক্লায়েন্টের সাথে সেই গ্রুপের ডিল ফাইনাল হওয়াতে জাফর খান আরো বেশি সেই গ্রুপের প্রতি ক্ষুব্ধ হয়েছে। জাফর খান বিভিন্ন ধরনের অনৈতিক অবৈধ কর্ম গানের সাথে জড়িত। সঠিক তথ্য প্রমাণের অভাবে তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়া হয় না। অনুভব আহান গাজীপুরে এসেছে শুনেই জাফর খান তার দলবল নিয়ে এসেছে অনুভবের অফিসে। অনুভব তার নিজের কেবিনে বসে অফিসের ফাইলগুলো দেখছে। সামনে দাঁড়িয়ে আছে হুমায়ুন আহমেদ। তিনি এই অফিসের একজন বিশ্বস্ত কর্মকর্তা। জাফর খান অফিসে এসে দলবল নিয়ে সোজা অনুভবের কেবিনে ঢুকে পড়ে। অনুভবকে দেখে বলে ওঠে, অনুভব যে ইব্রাহিম শেখের একমাত্র পুত্র, এতদিন পর হঠাৎ গাজীপুরের মাটিতে? অনুভব ফাইলটা বন্ধ করতে করতে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এইটাও শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অংশ। কোনো ডাউট থাকলে নিজে দেখে নিন। এই বলে সে কিছু কাগজ সামনে এগিয়ে দেয়। জাফর খান এসে বলল, তা আর দেখে লাভ কি? যাই হোক, পুরনো সবকিছু বলে নতুন করে না হয় শুরু করি। জাফর খানের কথা শুনে অনুভব চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে বলে, কুকুরের লেজ কি কখনো সোজা হয় আঙ্কেল? কি বলো? তুমি কিন্তু আমায় অপমান করছো। আপনি কি অপমানিত হচ্ছেন? অনুভবের পাল্টা প্রশ্ন। এর প্রেক্ষিতে জাফর খান বলল, রক্ত কিন্তু রক্ত চেনে, আবার এই রক্তই কিন্তু বেইমানি করে। সবই আমার জানা। একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। জাফর খান আর কিছু না বলে দলবল নিয়ে বেরিয়ে যায়। হুমায়ুন আহমেদ হাতের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেলে আহান অনুভবের পাশে গিয়ে জিজ্ঞেস করলো, কাজটা কি ঠিক হচ্ছে? অনুভব টেবিলে রাখা পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলল, শিকার ধরতে গেলে অবশ্যই কিছু ব্যয় করতে হয়। আহান কিছুদিন থেকে লক্ষ্য করছে ফারহার আচরণে অনেক পরিবর্তন এসেছে। আগে যেভাবে কথা বলতো এখন আর তেমন করে না। ফোন দিলেও রিসিভ করে না। ইতোমধ্যে সে 3বার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছে। অন্যদিকে আজ ভার্সিটিতে ফারহা, আয়াত, তানিয়া আর রুদ্র সবাই মিলে মাঠে গোল হয়ে বসে আছে। হালকা বাতাস বইছে, চারপাশে একরাশ নীরবতা। এই সময় ফারহার ফোনটা বারবার বেজে উঠতে থাকে। রুদ্র খানিকটা বিরক্ত গলায় বলে উঠল, তোর ফোন বাজছে, তুলছিস না কেন? কে ফোন দিচ্ছে? ফারহা একটু চুপ থেকে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কেউ না, কল ধরার প্রয়োজন নাই তাই ধরছি না, বাদ দে সব কথা। রুদ্র কৌতূহলী হয়ে আবার বলল, কিন্তু বারবার যে ফোন দিচ্ছে, একবার ধরে দেখ কে ফোন দিচ্ছে। ফারহার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ধীরে ফোনটা হাতে নিয়ে সাইলেন্ট করে রেখে দিল। আয়াত ফারহার আচরণ খানিকটা লক্ষ্য করলো, তবে কিছু বলল না। ভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ করেই ফারহার সামনে এসে দাঁড়ায় আহান। আচমকা দেখা হয় ফারহার বুক থক করে ওঠে। সে কাঁধে ঝুলানো ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আহানের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ, তবে জায়গাটা জনসমাগম পূর্ণ হওয়ায় নিজেকে কষ্টে সংযত রাখে। সে গলা টেনে কঠিন স্বরে বলে ওঠে, সমস্যা কি তোমার? এতবার ফোন দিচ্ছি, একবারও ধরছ না কেন? আহানের কণ্ঠে কঠোরতা, আর ধৈর্যের শেষ রেখাটা ফারহার গায়ে যেন ছেঁকা দেয়। একটু কেঁপে উঠে সে, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, এমনি ধরছি না, যখন ধরছি না তখন বারবার দিচ্ছেন কেন? ফারহার ঠান্ডা জবাবে যেন আরো রক্ত খেলে যায় আহানের শিরায়। দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাতে সে গুমড়ে ওঠে, কি হয়েছে আমায় বলো, চুপ করে আছো কেন? ফারহার কণ্ঠ এবার কঠিন,
কিছু হয়নি, কিন্তু একটা মেয়ের সঙ্গে এভাবে রাস্তায় আচরণ করার কোনো মানে হয় না। দয়া করে পথ ছাড়ুন। এই কথায় আহান যেন আর নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎই রাগে অন্ধ হয়ে সে এক থাপ্পড় বসিয়ে দেয় ফারহার গালে। আশেপাশে মানুষ থাকলেও মুহূর্তে যেন সবকিছু থেমে যায়। কিছু না বলে গাড়িতে উঠে চলে যায় আহান। ফারহা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, এক হাত তুলে গালে ছুঁয়ে দেখে চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সে কাপা কণ্ঠে ফিসফিস করে বলে, তুমি এত নিষ্ঠুর কেন পৃথিবী? সন্ধ্যার নরম আলো লিভিং রুমের জানালায় পড়ে এক স্নিগ্ধ আবহ তৈরি করেছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ আরাম কেদারায় বসে আলোচনা করছেন। ছাদের সিঁড়ি বেয়ে নামছে আয়াত ও ঈশা। নামার সময় ইহাম শেখের কণ্ঠে ভেসে এলো। এই কথা শোনা মাত্র আয়াতের পায়ের গতি থেমে যায়, চোখে মুখে ছায়া নেমে আসে। ঈশার দৃষ্টিতে আয়াতের দিকে তাকায়। সে জানে আয়াত অনুভবকে ভালোবাসে। হয়তো নিজের ভয়, নিজের অভিমান আর অনুভবের চুপ করে চলে যাওয়া, অনুভবের রাগ, এগুলোই তাকে স্তব্ধ করে রেখেছে। অনুভব যখন বিদেশে চলে গেল, আয়াত তার ছবি বুকে নিয়ে কেঁদেছিল। সে কান্নার সাক্ষী ঈশা নিজেই। ঠিক তখনই ঘরে প্রবেশ করেন অহমিকা শেখ, অনুভবের মা। ইহাম শেখের শেষ কথাটা তার কানে যেতেই যেন পায়ে ব্রেক পড়ে গেল। তিনি থমকে দাঁড়ালেন। এই বিয়েটা তো তারই পছন্দে। শখ করে আয়াতকে ঘরের ছেলের বউ করে। নিজের হাতে গড়া কি সুন্দর মেয়ে, শিক্ষিতা, নম্র, সুশীল। কিন্তু তারই ছেলে বুঝল না। সন্ধ্যার দিকে অনুভব বাসায় ফিরতেই দেখতে পেল সবাই একসাথে বসে আছে। লিভিং রুমে নিস্তব্ধতা, আর সবার দৃষ্টি যেন শুধু তার দিকেই নিবদ্ধ। একটু ভ্রুকুচকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন সবাই? ইব্রাহিম শেখ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কণ্ঠে দৃঢ়তা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি তো আর আয়াতকে মানতে চাও না। এভাবে আর কতদিন চলবে বলো? তাই ইহাম ডিভোর্সের কথা তুলেছে। আমিও তাই মনে করি। অকারণে আমার মেয়েটার জীবন নষ্ট হোক সেটা চাই না। অনুভব সিঁড়ির ধারে দাঁড়ানো আয়াতের দিকে একবার তাকালো সে, তারপর ধীরে ধীরে চোখ ফিরিয়ে নিল। সবার দিকে একবার তাকিয়ে শুধু বলল, আচ্ছা। তারপর গম্ভীর মুখে গটগট করে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসে নির্জন এক কক্ষে বসে আছেন সিনিয়র অফিসার এনামুল। চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে টাইপিং এর শব্দ। কিছুক্ষণ পর দরজা খুলে আরো কয়েকজন অফিসার রুমে প্রবেশ করলো। এনামুল চোখ তুলে তাকিয়ে ধীরে বললেন, ইয়েস স্যার। হোয়াই ইজ ইউর ওয়ার্কিং প্রসেসিং সো স্লোলি? আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি স্যার, তবে এনামুল খেয়াল করলেন সবাই উপস্থিত থাকলেও তাদের মধ্যে একজন এখনো অনুপস্থিত রয়েছে। তাই সামিরকে বলল, টিম লিডার আদমান কায়েস এখনো আসেনি। না স্যার, উনি এখনো আসেনি, তবে 5 মিনিটের মধ্যে চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করে এক যুবক, মাথায় হাত, সিভিল পোশাকে নিজেকে আবৃত করেছে। চোখে মুখে এক অদ্ভুত রহস্যময় হাসির রেখা। বুকের কাছে জলজল করছে নেম প্লেটটা, সেখানে স্পষ্ট লেখা আছে আদমান কায়েস। শুক্রবার সপ্তাহের একমাত্র ছুটির দিন, কর্মব্যস্ত জীবনে ক্লান্তি দূর করার সুযোগ। এই দিনে পরিবারের সকল সদস্য একসাথে থাকার সুযোগ পান। ভোরের কোমল আলো নিঃশব্দে ঘরের কোণে ছড়িয়ে পড়ছে। জানালার পর্দা সরিয়ে উকি দিচ্ছে প্রখর রোদের সোনালি ঝলক, যেন প্রকৃতি নিজেই আমন্ত্রণ জানাচ্ছে এক নতুন দিনের শুরুতে। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রহিমা, অহমিকা শেখ হাতে হাতে কাজ করে সকালের নাস্তার আয়োজন করছেন তারা। পরোটা, ডিম ভাজি আর ধোঁয়া ওঠা চা। অন্যদিকে ড্রয়িং রুমে ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছেন, হাতে কাপ, তাতে ধোঁয়া উঠছে, আর মুখে সকালে পড়া পত্রিকার কিছু খবর নিয়ে আলোচনা। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, যেন সময় থেমে আছে এই এক শুক্রবার সকালের জন্য। ঈশা ফ্রেশ হয়ে আয়াতের রুমে যায়, দেখে আয়াত এখনো ঘুমে আছে। তাই ঈশা এক গ্লাস পানি এনে আয়াতের চোখে মুখে দিতে লাগে। ঘুমের মাঝে হঠাৎ পানির ঝাপটা পড়ায় আয়াত ধরফরিয়ে উঠে, চিৎকার করে বলে, বড়ম্মু ছাদ ফুটো হয়ে গেছে, পানি পড়ছে আমার গায়ে। হঠাৎ পানি পড়ায় আয়াতের শরীর ভয়ে কাঁপতে থাকে। মেয়েটার প্যানিক অ্যাটাক হয়, এটা তো ঈশা ভুলেই বসেছিল। ঈশা আয়াতকে ঝাপটে ধরে বলে, আপু, আমি শান্ত হও আপু, দেখো আমি ঈশা। আয়াত কাঁপতে থাকে। ঈশা আয়াতকে জড়িয়ে নিয়ে শান্ত করতে থাকে। 2 মিনিটের মাথায় আয়াত একটু স্বাভাবিক হয়। ঈশা কানে ধরে বলে,
সরি আপু, আমার মনে ছিল। আয়াত মুচকি হেসে বলে, ধুর পাগলি, সমস্যা নেই, তুই কখন উঠলি? একটু আগেই উঠেছি। তোমার রুমে এসে দেখি তুমি এখনো ঘুমিয়ে আছো। আয়াত বিছানা থেকে উঠে ঘড়ির দিকে চোখ দিতেই তার চোখ কোটর যেন বের হয়ে আসে। 8টা বাজে, এত লেট হয়ে গেছে। সে উঠে দ্রুত ফ্রেশ হয় নেয়, তারপর ঈশা সহ নিচে নামে। নাস্তার টেবিলে ইব্রাহিম শেখ ও ইভাম শেখ বসে আছেন। আয়াত ও ঈশাকে দেখে ইব্রাহিম শেখ বললেন, গুড মর্নিং মামনিরা। আয়াত ও ঈশা এসে নাস্তার টেবিলে বসতে বসতে বলল, গুড মর্নিং। অহমিকা শেখ সকলকে একসঙ্গে নাস্তা বেড়ে দিলেন। তাদের খাওয়ার শুরু হওয়ার আগেই ঠকঠক করে অনুভব নিচে এসে চেয়ার টেনে বসে পড়ে। ইব্রাহিম শেখ এক পলক ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাসায় কখন ফিরেছো অনুভব? বলেছিলাম না তাড়াতাড়ি বাসায় আসার জন্য? অনুভব পরোটা নিতে নিতে বলল। কাজ ছিল। ইব্রাহিম ফুঁসে উঠলেন, কি এমন রাজকার্য করেছিলে? হ্যাঁ, ঢাকার কোম্পানিতে মন না দিয়ে তুমি গাজীপুরে গিয়েছিলে। এসব খানখেয়ালিপনা এখনই বন্ধ করো। তার কণ্ঠে ছিল ধৈর্যের সীমা পেরোনোর ছাঁচ, কিন্তু অনুভব নিরুত্তর। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ নিচে মাথা নামিয়ে খাওয়া শেষ করছিল। ঠিক সেই সময় আবারও গর্জে উঠলেন ইব্রাহিম শেখ। ডিভোর্সের ব্যাপারে এহাম উকিলের সঙ্গে কথা বলেছে। কিছুদিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ রেডি হয়ে যাবে। বুঝেছো তুমি? ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। অনুভব কিছু না বলে নাস্তা শেষ করে চলে যায়। ফারহা ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে পড়ে ঘরের কাজকর্মে। বাসন মাজা, ঘর গোছানো, রান্না বান্না সবকিছু একা হাতে সামলে নিচ্ছে সে। ক্ষুধায় পেটটা কাসর বাজালেও কাজের চাপে মুখে এক ফোঁটাও পানি তোলা হয়নি এখনো। কাজ শেষ করে একটুখানি বসতেই হঠাৎ পেছন থেকে তার মামি এসে কয়েকটা ময়লা কাপড় তার দিকে ছুরি দিয়ে ধমকে উঠলেন, এই নে, এগুলো ধুয়ে শুকাতে দিয়ে আয়, আর সময় নষ্ট করিস না। ফারহার মাথাটা ঘুরছিল একটু, গলা শুকিয়ে কাঠ, শরীরটাও ভালো লাগছিল না একদম। কাঁধ নিচু করে আসতে বলল, মামি, একটু পরে দিচ্ছি, শরীরটা ভালো লাগছে না। মামির মুখের রং সঙ্গে সঙ্গে বদলে গেল। আগুনে ফুঁসে উঠলেন তিনি, নবাবের বেটি, কাজ দেখলেই শরীর খারাপ হয় বুঝি? নাটক কম কর, না হলে এখনই ধাক্কা মেরে বের করে দেবো তোরে। এই বলে ফারহার চুলের মুঠি ধরে টান দিয়ে উঠলেন। ব্যথায় ও অপমানে ফারহার চোখ ভরে গেল জলেই। কাপা গলায় বলল সে, মামি, আমায় বের করে দিলে আমি কোথায় যাব? মামি তখন যেন আরো রুষ্ট। যেখানে খুশি যা, আমাদের একটু মুক্তি দে। অভাবের সংসারে তোর মতো উটকো ঝামেলা রাখার সামর্থ্য আমাদের নেই। তোর মামা নিজেই ঠিক মতো চলতে পারে না, তার উপর তোর বোঝা। ফারহা চুপ, দু চোখ বেয়ে নেমে আসে নোনা জল। এই সংসারে সে শুধু একজন অতিরিক্ত বোঝা, এই সত্যিটা আজ যেন আরো প্রকট হয়ে উঠল। ফারহা জীবনে ট্র্যাজেডি শুরু হয় খুব অল্প বয়সী। মা বাবা তাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। এতটুকুন এক শিশু, অথচ আশ্রয়ের জায়গাটুকু জোটেনি তার কপালে। বাবার অল্প কিছু সঞ্চয় ছিল, তাও নিজের করে নেয় তার চাচা। অথচ এই চাচাই ফারহার অভিভাবক হওয়ার কথা ছিল। ফারহার অসহায়তা দেখে চাচারা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। উপরন্তু রেখে দেয় বাবা মায়ের শেষ সম্বলটুকুও। 2 দিন ফারহা ছিল তার বাবার বাড়িতে। সেই 2 দিন শেষ অভিশপ্ত সময়। ঠিকমতো খেতেও পায়নি, যেন কারো দয়ায় পড়ে থাকা এক অনাথ শিশু। এরপর আসে আলো। মামা মাজিদ মিয়া এসে দেখে ভাগ্নের শোচনীয় অবস্থা। এক মুহূর্ত দেরি না করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রথম দিকে মামি মাইমুনা ফারহাকে আদর করলেও কিছু মাস পেরোতেই তার আসল রূপ ধরা পড়ে। ফারহার ছোট্ট দুটি হাতে উঠে সংসারে যাবতীয় কাজের ভার। ছোট্ট ভুল হলেই তার ফল হয় মার। চিৎকারে কেঁপে উঠে ঘর। মামা প্রথমে কিছু টের পাননি, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় চলন শক্তি হারানোর পর থেকে তিনি অনেক কিছুই দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু মুখে কিছু বলার শক্তিটুকু তার নেই। নিজের অক্ষমতা দহনেই যেন পুড়ছেন প্রতিনিয়ত। শ্বশুরবাড়ি থেকে সামান্য কিছু সাহায্য এলে তাতেই কোনোভাবে চলে সংসার। ফারহা উঠোনে ময়লা কাপড় তুলছে। হঠাৎ তার ছোট বোন মোহ পাশে এসে দাঁড়ায়। সরল চোখে তাকিয়ে বলে, আপু, আজ মা তোমায় মারলো তাই না? শুনে ফারহার চোখে আবারও জল নামে।
বোনের গালে মায়া মাখানো হাত বুলিয়ে এসে বলে, ও কিছু না, বুঝলি? তারপর ময়লা কাপড়গুলো বুকে জড়িয়ে ধীর পায়ে চলে যায় ওয়াশরুমের দিকে। নামাজের জন্য ইব্রাহিম শেখ ও ইহাম শেখ ইতোমধ্যেই রেডি হয়ে ড্রয়িং রুমে অনুভবের জন্য অপেক্ষা করছিলেন। কয়েক মিনিটের মধ্যেই সাদা পাঞ্জাবি পরে মাথায় টুপি ঠিক করতে করতে অনুভব সিঁড়ি বেয়ে নিচে আসে। রান্নাঘরের দিকে থাকা আয়াতের চোখ হঠাৎই সিঁড়ির দিকে পড়ে। সাদা পাঞ্জাবিতে অনুভবকে দেখে সে যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। শুভ্র পোশাকে তাকে আজ যেন আরো বেশি আকর্ষণীয় লাগছিল। চোখ মেলা এক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। সিঁড়ি থেকে নামতে নামতে অনুভব রান্নাঘরের দিকে চোখ ফেরায়। চোখে চোখ পড়তেই আয়াত নিজেকে গুটিয়ে নিয়ে চোখ নামিয়ে ভিতরের দিকে চলে যায়। নিচে নেমে অনুভব ইব্রাহিম শেখ ও ইহাম শেখের সঙ্গে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে। আয়াত রান্নাঘর থেকে বের হয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে লম্বা দম ফেলে। মনে মনে নিজেকে দুটো গালি দিল। কেন তাকিয়েছিল ওভাবে সে? তাকে দেখানোর অধিকার হারিয়ে যাচ্ছে। কথাগুলো ভেবে যেন আয়াতের মুখে বিষাদের ছায়া নেমে আসে। তার কিশোরী জীবনের প্রথম প্রেমিক পুরুষ ছিল অনুভব ভাই, এবং তার জীবনে হালালভাবেই জড়িয়ে পড়েছিল অনুভবের সাথে। কিন্তু অনুভব তাকে মানে না। আয়াতের দু চোখে পানি চিকচিক করতে থাকে। বিড়বিড় করে বলে, আমায় ভালোবাসলেন না কেন অনুভব ভাই? আমাকে কেন চাইলেন না আপনি? দুপুরে খাওয়া দাওয়া শেষে ঈশা বায়না শুরু করে দিয়েছে সে ঘুরতে যাবে। তাই সে ভাইয়ের কাছে গিয়ে বলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অনুভব একটু ভেবে বলে বিকেলে রেডি থাকার জন্য। এ নিয়ে ঈশা আয়াতের কাছে বারবার আসছে। আয়াত অনুভব যাবে বিধায় আয়াত যাবে না বলে দেয়। কিন্তু ঈশা নাছোড়বান্দা, সে আয়াতকে ছাড়া যাবে না। শেষমেশ আয়াত হার মেনে রেডি হয়। অনুভব আহানকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আহানকে সে ফোনে পাচ্ছিল না। তাই সে রুবায়েতকে ফোন দেয় রুহানিকে নিয়ে আসার জন্য। তারা প্ল্যান করে খোলামেলা কোথাও ঘুরে আসবে। এই ব্যস্ত শহরে থেকে থেকে যেন নিঃশ্বাসও কেমন যেন বন্ধ হয়ে আসে। তাই শহর থেকে একটু দূরে যাবে। বিকেল 4টার দিকে অনুভব রুবায়েত বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণের ভিতর ঈশা, আয়াত, রুহানি রেডি হয়ে পার্কিং এরিয়াতে আসে। আয়াত একটা গোলাপি রঙের পাথরের সিকোয়েন্স কাজ করা থ্রিপিস পরেছে আর মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে। হালকা সাজে আজকে যেন অনেক অমায়িক লাগছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকায়, কিন্তু তার মাঝে কোনরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। ঈশা রুবায়েতকে দেখে চোখ ফিরিয়ে নেয়। তার মনের কোথাও যেন হাহাকার কাজ করে, তবে মুখে হাসির রেখা। রুবায়েত অনুভবকে বলল, মেয়ে মানুষ মানে লেট। এদের রেডি হতে আটা ময়দা মাখতেই 3-4 ঘন্টা লেগে যায়। সব কয়টা ময়দা সুন্দরী। অনুভব আনমনে স্পষ্টভাবে বলে ওঠে, সৌন্দর্য শুধু ভারী মেকআপে নয়, হালকা সাজেও অমায়িক লাগে, যেন সদ্য ফোটা লাল গোলাপ। রুবায়েত বলল, কিছু বলবি তুই? অনুভব হকচকিয়ে উঠে তারপর বলে, কই না তো। গায়ের কাছে আসতেই রুবায়েত বলল, তোরা মেয়েরা এমন কেন? আর কি সব আদা ময়দা মেখেছিস? পেতনি লাগছে একদম। তবে আয়াত তোকে কিন্তু দারুণ লাগছে। রুবায়েতের কথায় অনুভব আর চোখে একবার তাকালো, তারপর বলল, এখানে সময় নষ্ট করার হলে ঘুরতে যাওয়ার দরকার নেই। অনুভবের কথাই সবাই গাড়িতে উঠে পড়ে। আয়াত, ঈশা, রুহানি একসাথে ব্যাক সিটে বসে আর অনুভব আর রুবায়েত সামনে বসে। অনুভব ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিররে আয়াতকে একবার দেখে গাড়ি স্টার্ট দেয়। প্রায় ঘন্টা খানিক ড্রাইভ করার পর তারা নীলকাব্য রেস্টুরেন্টে আসে। নিরিবিলি প্রাকৃতিক ঘেরাময় একটা রেস্টুরেন্ট। দূর থেকে পাখির সুমধুর সুর ভেসে আসছে। ঈশা তো গাড়ি থেকে নেমেই অনেক খুশি হয়ে যায়। আয়াত আর রুহানিকে বলে, কত সুন্দর জায়গাটা, তাই না? ভাইয়ার চয়েস আছে। ঈশার কথা শুনে আয়াত একটু মুখ বাঁকালো। তারপর তারা রেস্টুরেন্টের বাইরে পার্ক এরিয়াতে যায়। রেস্টুরেন্টের আশেপাশে কাপলরা হাঁটছে, কেউ বা গল্প করছে। রেস্টুরেন্টের পাশ দিয়ে অনেক সুন্দর একটি নদী যাচ্ছে। ঈশা, আয়াত ও রুহানি মিলে ওদিকে গিয়ে ছবি তুলতে থাকে। রুবায়েত অনুভব দাঁড়িয়ে আছে। রুবায়েত অনুভবের কাঁধে হাত দিয়ে বলল, কিছু ভাবছিস তুই? শুনলাম ছোট মামা নাকি তোর আর আয়াতের ডিভোর্সের জন্য উকিলের সঙ্গে কথা বলেছে।
অনুভব সামনে তাকিয়ে দেখতে পায় আয়াত প্রকৃতির সাথে যেন প্রশান্তে নিঃশ্বাস নিচ্ছে। অনুভব চোখ ফিরিয়ে শান্ত গলায় বলল, এভাবে চুপচাপ থাকবি? কি করা উচিত আমার? অনুভবের পাল্টা প্রশ্ন। রুবায়েত হাসি দিয়ে বলল, তোর কিছু করা লাগবে না, তুই ডিভোর্স পেপারে সিগনেচার করে দিস, আয়াতকে আমরা সুন্দর একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। রুবায়েতের কথা শুনে আয়াত ছোট ছোট করে তার দিকে তাকায়, চোখ দিয়ে শাসায়, মানে তোকে আমি পরে দেখে নেব। ঘোরাঘুরি শেষ করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। তারা রেস্টুরেন্টে হালকা খাবার খেয়ে বাইরে আসে। রুবায়েত রুহানিকে ডেকে কিছু একটা বলল। রুবায়েত ভাইদের কথা মতো ঈশাকে নিয়ে পিছনে বসে। আয়াত পেছনে এসে বসতে ধরলে দেখে রুবায়েত আগে ভাগে তার সিটে বসে পড়েছে। ঈশা তো রুবায়েতকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। রুবায়েত করুণ চোখে আয়াতকে বলে, আজ একটু ম্যানেজ করে বোন, দয়া করে সামনে গিয়ে বস। রুবায়েতের কথা শুনে ঈশা বলল, এই তুমি আমার সাথে কেন বসলে? আয়াত আপু, তুমি বসো এখানে। রুবায়েত ঈশার দিকে গরম চোখে তাকালো, তারপর বলল, তুই চুপ থাক, আয়াত তুই গিয়ে সামনে বস। ঈশা ছুটোছুটি করতেই রুবায়েত ধমক দিয়ে ওঠে। আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। আয়াত যেতেই রুবায়েত ঈশাকে বলল, তুই কি চাস তোর ভাইয়ের ডিভোর্স হোক? ঈশা বলল, না। তাহলে এখন চুপচাপ বসে থাক, না হলে থাপড়িয়ে মুখের মানচিত্র পাল্টে দিব, ইডিয়েট। রুবায়েতের কথা শুনে ঈশা চুপচাপ বসে থাকে। আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। অনুভব ড্রাইভিং সিটে বসে আছে। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে কি রাত কাটানোর প্ল্যান করছিস? অনুভবের কথা শুনে আয়াত হকচকিয়ে যায়। গা কাটা দিয়ে উঠেছে যেন এই মানুষটার পাশে বসে যেতে হবে। অনুভব আয়াতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয়াত এবার অনুভবের পাশে বসলো। বুকের ভিতর কেমন যেন টিপ টিপ করছে। শরীরের তাপমাত্রা মনে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতে আয়াতের কেমন গা ঘেমে আসছিল, অনেক অস্থির অস্থির লাগছিল। বারবার ওড়না দিয়ে কপালের ঘামগুলো মুছে নিচ্ছিল। অনুভব আয়াতকে এক পলক তাকিয়ে বলল, ঠিক আছিস আয়াত, কোনো সমস্যা? আয়াত কি বলবে হাত দিয়ে মুখ চেপে ধরে। অনুভব হয়তো সমস্যাটা বুঝলো, তাই সে গাড়ির ডোর খুলে দেয়। আয়াত মাথা বের করে হরহর করে বমি করে ভাসিয়ে দেয়। অনুভব এগিয়ে গিয়ে আয়াতের মাথাটা চেপে ধরে। ঈশা ও রুহানি বের হয়ে বলে, আপু তুমি ঠিক আছো? অনুভব ঈশাকে বলে, পানির বোতলটা বের করে আনতে। ঈশা গাড়ির ড্যাশবোর্ড থেকে পানির বোতল বের করে অনুভবের হাতে দেয়। অনুভব বোতলের সিপি খুলে দিয়ে এদের দিকে এগিয়ে দেয়। আয়াত বোতলটা হাতে নিয়ে চোখে মুখে পানি দেয়। তারপর সে গাড়ির সিটে গাড়িয়ে দেয়। রুবায়েত অনুভবের কাছে বলল, আমি ড্রাইভ করব। প্রয়োজন নেই। তারপর সে ড্রাইভিং সিটে বসে পড়ে। রুবায়েত, রুহানি ও ঈশা গিয়ে পিছনের সিটে বসে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। আয়াত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর ফলে তার মাথা বারবার হেলে যাচ্ছিল। অনুভব একবার রিয়ারভিউ মিররে পিছনে দেখে সবাই ঘুমিয়ে আছে, তাই অনুভব এক হাতে আয়াতকে নিজের দিকে টানে। আয়াতের মাথাটা নিজের কাঁধে রেখে এক হাতে আয়াতের কোমর পেঁচিয়ে ধরে। তারপর সাবধানে ধীর গতিতে ড্রাইভ করে। গভীর রাত, চারদিক শুনশান। দূর থেকে ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে। নিস্তব্ধতা ভেদ করে হালকা বাতাস বইছে ধীরে ধীরে। জাফর খান দাঁড়িয়ে আছেন নদীর তীরে, নিরিবিলি একটা ঝোপঝাড় জায়গায়। কাউকে খুঁজছেন দৃষ্টির প্রান্তে। পাশে রয়েছে তার দলের কয়েকজন ছেলে। বারবার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে নিচ্ছেন তিনি। অপেক্ষার তীব্রতা যেন সময়কেও ধীর করে দিয়েছে। একটু বিরক্তি চোখে মুখে ফুটে উঠলেও সেটা লুকিয়ে রেখেছেন সচেতনভাবে। হঠাৎ দলের এক ছেলে বলে উঠল, আর কতক্ষণ থাকবো বস? মশা তো কামড়ে যাচ্ছে। জাফর খান ধীরে ধীরে এগিয়ে এসে রীতিমতো গর্জে উঠলেন, বসকে? তুমি নাকি আমি? আপনি তো বস। তাহলে চুপচাপ দাঁড়াও, এমনিতেই টেনশনে আছি। জিনিসটা যদি হাতে পাই তাহলে রক্ষা। এই রাত বিরেতে এখন বের হওয়াটাই তো একটা রিস্ক। কিছুক্ষণের ভেতর একটি গাড়ি আসে। গাড়ি থেকে বের হয়ে আসে একটি লোক, গায়ে ও মাথায় চাদর দিয়ে পেঁচানো। লোকটি ধীর পায়ে জাফর খানের দিকে এগিয়ে গেল।
জাফর খান লোকটিকে দেখা মাত্রই তার মুখে যেন হাসি ফুটে উঠল। জাফর খান লোকটির সামনে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? লোকটি বলল, কোনো সমস্যা হয়নি। তারপর তিনি পকেট থেকে কয়েকটি প্যাকেট বের করে জাফর খানের হাতে দিয়ে বলল, এটা দিয়ে কাজ চালাতে হবে। বর্তমানে বিমানবন্দরে করা সিকিউরিটি। তারপর লোকটির হাতে থাকা ভারী ব্যাগটা জাফর খানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপাতত রাখো, কাজটা সঠিকভাবে হলে এর চেয়ে দ্বিগুণ পাবে। তবে হ্যাঁ, ভুলেও আমার যাতে কেউ না জানে সেই খেয়াল রাখবে। জাফর খান ব্যাগটা হাতে নিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কারণে আজ আমি এই জায়গায়। আপনি ভাবছেন আমার জীবনে আশীর্বাদ স্বরূপ, তবে আপনিও এখন একটু সচেতন থাকবেন। শুনেছি আদনান কায়েস পুরো তদন্ত করছে। আদনান কায়েসকে এখনও কেউ দেখেনি, তাছাড়া রফিক ধরা পড়েছে। লোকটি জাফর খানের কথা শুনে একটু হাসলো, তারপর বলল, কেউ না চিনলেও আমি আমদাদকে চিনি, এটাও জানি সে ফিরেছে। লোকটির কথাই জাফর খান অবাক হয়ে যায় যেন। তবে লোকটি আর দাঁড়ালো না, দ্রুত সেখান থেকে দ্রুত প্রস্থান করে। জাফর খান অবাক চোখে তাকিয়ে থাকে। কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিন আয়াত খেয়াল করেছে অনুভব আয়াতের সাথে তেমন একটা ধমক দিয়ে কথা বলে না। ডিভোর্সের কথা শুনে হয়তো খুশি হয়েছেন, হবে নাই বা কেন, তিনি আমায় তো কখনো চাইনি। তাহলে এই ঝুলে থাকা সম্পর্ক থেকে মুক্তি পেলে খুশি তো হবেই। আয়াতের ভেতর থেকে এক গভীর দীর্ঘশ্বাস বের হয়ে আসে, চোখে মুখে বিষণ্ণতা ভাব। আয়াত সকালে উঠে কিচেনে চলে যায়। রহিমা খালা কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন, তিনি গ্রামে গিয়েছে সেজন্য। আয়াত ভাবল সকালে নাস্তাটা করা যাক, বড় আম্মু তো প্রতিদিনই করে, তাছাড়া ওনার শরীরটা ভালো নেই, ভাবতেছে কি করা যায়। তাই আগে সবার জন্য কফি করে নিল। প্রথমে ইব্রাহিম শেখ ও অহমিকা শেখকে কফি দিয়ে এসে অনুভবের রুমের দিকে যায়। ইহাম শেখ বাসায় নেই, তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রাম গিয়েছে। আয়াত টিপ টিপ পায়ে অনুভবের দরজার কাছে গিয়ে 2 বার নক করলে কিছু সাড়া পায় না, তাই সে দরজাটা হালকা ধাক্কা দেয়। লক করা ছিল না বিদায় দরজাটা খুলে যায়। ডিম লাইটের আবছা আলোয় চারদিকে কেমন যেন লাগছে। আয়াত মনে মনে বলল, ঘরে লাইট থাকলে এমন ভূতের মতো ঘর করে রেখেছে কেন। আয়াত কফির মগটা টেবিলে রেখে যেতে নিতেই তার চোখ যায় বিছানার উপর। সে কৌতূহল বশত এগিয়ে যায় বিছানার দিকে। কাপড় দিয়ে ঢাকা আছে, তবে একটা কোণা দেখা যাচ্ছে, তাই সে এগিয়ে হাত বাড়াতেই খট করে শব্দ হয়। আয়াত দ্রুত পিছন ফিরে তাকায়। অনুভব টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আসছে। অনুভব আয়াতকে দেখে দ্রুত এগিয়ে যায়। বিছানায় রাখা জিনিসটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে কাপড়ে রেখে বলে, তুই এখানে কি করছিস? আয়াত অনুভবকে দেখে ঢোক গিলল। সে খেয়াল করলো অনুভব খালি গায়ে একটা ট্রাউজার পরে আছে। আয়াত চিৎকার দেওয়ার জন্য উদ্যত হতেই অনুভব ধরে গিয়ে আয়াতের মুখ চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, তুই এখানে কি করছিস ইডিয়েট? এখনই তো আমার ইজ্জতের ফালুদা বানাই দিতি। কয়দিন পর আমাদের ডিভোর্স ভুলে গেছিস? এর মাঝে এমন কাণ্ড ঘটালে নির্ঘাত আমাকে সবাই নির্লজ্জ পুরুষ বলবে। কিছু বলছি না দেখি কি মাথায় চড়ে বসেছিস? আয়াত অনুভবের এত কাছে ভেবেই তার গা যেন গলিয়ে পড়ছে। অনুভবের থেকে আসা কড়া পারফিউমের ঘ্রাণ আয়াতের নাসারন্ধ্র ভেদ করে ভিতরে প্রবেশ করছে। আয়াতের মুখ চেপে ধরাই সে হাত ছুটোছুটি করছে, তাই অনুভব ধমক দিয়ে বলল, এত নড়াচড়া করছিস কেন স্টুপিড? যা প্রশ্ন করেছি তার উত্তর দে। আয়াত করতেই অনুভব আয়াতকে ছেড়ে দেয়। আয়াত ছাড়া পেয়ে একটু দূরে চলে যায়। দম নিয়ে বলে, আপনার কফি দিতে এসেছিলাম অনুভব ভাই, এখন যাচ্ছি। এই বলে আয়াত যেতে নিলে অনুভব বলে উঠে, সাত সকালে উঠে কফি এনে বউগিরি দেখাচ্ছিস? তোকে যেন আর আমার রুমের আশেপাশেও না দেখি। আয়াত আর ফারহা আজ একসাথে ভার্সিটি যাচ্ছে। আয়াত কয়েকদিন থেকে লক্ষ্য করছে ফারহা কেমন চুপচাপ হয়ে গেছে, তবে এখন কিছু বলল না। ভাবলো ভার্সিটি গিয়ে জিজ্ঞেস করবে। তারা 10 মিনিটের ভিতর ভার্সিটি চলে আসে। ভার্সিটি এসেই তানিয়া আর রুদ্রর সাথে দেখা হয়ে যায়। তারপর তারা ক্লাস রুমের দিকে যায়। ক্লাস শেষে ভাবলো আজ সবাই মিলে একটু ঘুরবে, কিন্তু ফারহা যাবে না জানায়। আয়াত ফারহার কাঁধে হাত রেখে বলে, তোর কি হয়েছে ফারহা? কদিন ধরেই দেখছি কেমন হয়ে যাচ্ছিস তুই, কি হয়েছে বল। ফারহা নিজেকে সামলিয়ে বলল, কই কি হয়েছে? মিথ্যে নাটক করিস না ফারহা, তোকে তো চিনি আমি। ফারহা কি জবাব দিবে তাই চুপ করে থাকে। রৌদ্র বলল, তোর কি জামাই মরেছে ফারহা?
ফারহা রৌদ্রের দিকে তাকিয়ে বলল, আমায় এখন যেতে হবে। বলে সে দ্রুত পায়ে চলে যায়। আয়াত, তানিয়া, রুদ্র অবাক চোখে তাকায়। তানিয়া বলল, ফারহার কিছু একটা হয়েছে বুঝলি, না হলে ফারহা তো এমন করবে না। আমারও তাই মনে হয়। তারপর তারা বাসার দিকে রওনা হয়। রুদ্র তানিয়ার বাসা আরেক সাইডে হয়, তারা আলাদা হয়ে যায়। আয়াত একা একা রিক্সা নিয়ে চলে যায়। কিছু দূর যেতেই আয়াত হঠাৎ অনুভবকে দেখতে পায় একটা কফি শপে। আয়াত রিক্সা থেকে নেমে এগিয়ে যেতেই দেখে অনুভব একটা মেয়ের সাথে বসে। তাদের মধ্যে কিছু কথা চলছে হয়তো। আয়াতের চোখ ভরে ওঠে, বুকটা যেন কেঁপে ওঠে তার। কাঁধে রাখা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আয়াত আজ নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না যেন। ডিভোর্সের কথা শুনে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে অধিক খারাপ লাগছে অনুভবের পাশে অন্য কোনো মেয়েকে দেখে। আয়াত নিজেকে যেন ঠিক রাখতে পারছে না। গলা পাকিয়ে কান্নারা বের হয়ে আসছে যেন। সে রিক্সা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অনুভবের সামনে বসে আছে লিয়া, কলেজ লাইফের বান্ধবী তার। কিছুক্ষণের ভেতর তৌফিক, সিফাত, রুবায়েত, আহান চলে আসে। অনেকদিন পর তারা সবাই একসাথে হয়েছে। তৌফিক ও সিফাত লিয়াকে দেখেই বলল, ফাইনালি তোর সময় হলো আমাদের সাথে দেখা করার। লিয়া অনুভবের দিকে তাকিয়ে বলল, আসতে তো চাইতাম, কিন্তু ওসব বাদ দে, এখন বল কেমন আছিস? রুবায়েত বলল, আছি আগের মতো। একটু নীরবতা বিরাজ করলো। হঠাৎ অনুভবের ফোনে মেসেজ আসায় সে উঠে দাঁড়ায়। সকলের উদ্দেশ্যে বলে, আমি আসছি। তৌফিক বলে, এখনই কেন, মাত্র তো আসলাম, একটু কাজ আছে। বলে সে আহানকে নিয়ে এসে বেরিয়ে পড়ে। ফারহা বাসে এসে দেখে বাসে অনেক মানুষ এসেছে। ফারহার মনের ভিতর খটকা, তাই সে এগিয়ে যায়। দেখতে পায় পাওনাদার ইয়াকুব আলী তাদের বাসায়। মাজিদ মিয়ার চিকিৎসার জন্য অনেক ধার দেনা হয়েছে। ফারহার মামি উঠোনে বসে আছে। মাজিদ মিয়া বলতেছে, আমার আর কয়টা দিন সময় দেন, আপনার সব পাওনা শোধ করে দেব। তুমি আর কেমনে আমার টেকা দিবা মাজেদ মিয়া? নিজেও তো চলতে পারো না, আমি আর সময় দিবার পারো না। তুমি আমার টেকা ফেরত দাও। এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই ভাই। ইয়াকুব আলী কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তাহলে এক কাজ করো, তোমার ভাগ্নির লগে আমার পোলা রনির লগে বিয়া দাও। ইয়াকুব আলীর কথা শুনে ফারহার পায়ের মাটি সরে যায়। শেষে কিনা নেশাখর রনির সাথে তার বিয়ের কথা উঠেছে। ফারহা এক মুহূর্ত সেখানে থাকলো না, দৌড়ে নিজের ছোট ঘরে চলে যায়। ফারহার মামি যেন আকাশের চাঁদ হাতে পেল। ফারহার মামাকে কিছু বলতে না দিয়ে মাইমুনা এসে বলল, আমরা রাজি। মাজিদ মিয়া বলল, ফারহার তো নিজস্ব সিদ্ধান্ত আছে, তাছাড়া। মাইমুনা তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ থাকো। তারপর ইয়াকুব আলীর দিকে তাকিয়ে বললেন, আপনার এই প্রস্তাবে আমরা রাজি। তারপর ইয়াকুব আলী চলে যায়। তারা চলে যেতেই মাজিদ মিয়া বলে, ফারহার থেকে মতামত নিলে হতো না? তাছাড়া রনি ছেলেটা তো ভালো না। হ্যাঁ হ্যাঁ, এসব বইলা ভাগ্নিকে মাথায় দিল। ছেলে যাই হোক, টাকাওয়ালা আছে। তাছাড়া তোমার ভাগ্নির আর কতকাল পালবা? বিয়ের বয়স হয়েছে, আজ না কাল তো বিয়ে দেওয়ালই রাখবো। বিয়ের মধ্যে মামা ভাগ্নি কেউ কোনো গন্ডগোল করবে না, এই আমি কইলাম। রাতে খাওয়া দাওয়ার সময় সবাই উপস্থিত থাকলেও অনুভব এখনো বাসায় ফিরেনি। ইব্রাহিম শেখ এই নিয়ে আর কিছু বললেন না। তার ছেলে কখনো শুনবে না। আয়াত অহমিকা শেখের সাথে হাতে হাতে সবকিছু করে দিচ্ছে। অহমিকা শেখ আয়াতের দিকে তাকায়। মেয়েটাকে নিজের কাছে রাখবে দেখে অনুভবের সাথে বিয়ে দিয়েছিল। সে আশা হয়তো তার আর পূরণ হবে না। খাওয়া দাওয়ার সময় ঈশা ও আয়াত পাশাপাশি বসেছে। ইব্রাহিম শেখ আয়াতকে বললেন, আয়াত মা, একটা কথা বলি। জি বড় আব্বু। তোমার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, তুমি কি চাও? আয়াত কি বলবে? সে তো চায় তার অনুভব ভাইকে, খুব করে চায়, কিন্তু অনুভব তো তাকে চায় না। সে মাথা নিচু করে মিহি কণ্ঠে বলে, তোমার যা ভালো মনে করো। ইব্রাহিম শেখ আয়াতের কথা শুনে হাসল। মনে মনে কিছু হিসেব কষে ফেলল। ইব্রাহিম শেখ অহমিকা শেখের দিকে তাকালো। আমার ছেলে যদি ওড়ে ডালে ডালে, আমিও ইব্রাহিম শেখ উড়ি পাতায় পাতায়। ঈশা খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে ফেসবুক লগ ইন করে। ইদানিং ঈশার পড়াশোনা থেকে সবকিছুর উপর মন উঠে গেছে যেন। কোনো কিছু ভালো লাগে না তার। ফেসবুক স্ক্রল করতে করতে রুবায়েতের আইডিয়া আসে। রুবায়েত নতুন একটা পিক আপলোড করেছে, ট্যাগ দেওয়া আছে তিথির নামের আইডির সাথে। ঈশা একবার দেখলো, বুক ছিঁড়ে যেন না পাওয়া হাহাকার কাজ করছে তার।
রাত তখন 9টা। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আতমান কায়েস কিছু ফাইল দেখছিল। সেদিনের মেয়েটার খুনের ব্যাপারে এখনো অবধি কোনো কিছু জানা যায়নি। কিছুক্ষণের ভিতর সামির এসে রফিক এখন অবধি মুখ খুলছে না। আতমান ফাইল থেকে চোখ সরিয়ে বলল, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, এটা কি শিখিয়ে দিতে হবে স্বামীর? সামির বলার মতো কিছু পেল না। তারপর আতমান কায়েস হাতের কাগজগুলো রেখে নিজেকে সুন্দরভাবে কালো পোশাকে ঢেকে নেয়। সামির ছেলেটি আজও বুঝল না আতমান কায়েস নিজেকে এভাবে লুকিয়ে রাখে কেন। তারপর আতমান সামিরকে নিয়ে বেরিয়ে পড়ে। আহান লাস্টবারের মতো ফোন দিচ্ছে ফারহাকে। চোখে মুখে তার ক্রোধ আর হতাশার ছাপ স্পষ্ট। সে যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না। কেন, কিছু তো নিশ্চিত হয়েছে, হঠাৎ এমন পরিবর্তন? নিজের মনে প্রশ্ন করে সে, কিন্তু প্রতিবারে ফারহার ফোন বন্ধ দেখায়। আহান রাগে ফেটে পড়ে। চোখে জ্বলন্ত আগুন, মুখে বিকৃত এক অভিব্যক্তি। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, বিশ্বাসঘাতক, বেইমান মেয়ে, আমার ইমোশন নিয়ে খেললি তুই। ঠিক তখনই পিছন থেকে এগিয়ে আসে অনুভব, তার সঙ্গে রুবায়েত, তৌফিক আর সিফাতও। আহানের চিৎকারে থমকে দাঁড়ায় তারা। অনুভব ধীরে এগিয়ে এসে বলে, কে তোর বিশ্বাস নিয়ে খেললো আহান? কি বলছিস তুই? আহান পেছনে দাঁড়িয়ে সবার উপস্থিতি লক্ষ্য করলো। চারপাশে এক মুহূর্তে নীরবতা। রুবায়েত তখন হঠাৎ বলে উঠল, কি রে শালা, কে তোর বিশ্বাস নিয়ে খেললো? আহান নিজেকে সামনে নিয়ে নরম গলায় বলে, কেউ না। আর কেউ কিছু বলল না। তবে অনুভবের মনে যেন এক অদৃশ্য সন্দেহের বীজ বুনে গেল সেই মুহূর্তে। সিফাত অনুভবের কাছে এগিয়ে এসে জানতে চাইল, তোর বোন কেমন আছে রে? অনুভব একদম ভাবলেশহীন ভাবে বলল, ঈশা, ও তো ভালো আছে, সামনে এক্সাম তো, ব্যস্ত এখন। ঈশার নাম শুনেই রুবায়েত বড় বড় চোখে তাকায় সিফাতের দিকে। মনে মনে বলে ওঠে, শালা হারামি, ঘরের শত্রু থাকতেই বাইরের শত্রুর আর দরকার কি? রুবায়েতের মনে খুব জমতে থাকে, কিন্তু তার ভাবনার মাঝেই সিফাত আবারও বলে উঠল, আরে ঈশা না, ওই যে তোর কাজিন, সেদিন তো গেলাম তোর বাসায়, মনে নেই? সিফাতের কথা শুনে অনুভব ভ্রুকুচকে তাকায় তার দিকে। রুবায়েত মনে মনে বলে, শালা দেখ কেমন লাগে। সিফাতের মুখে আয়াতের সম্পর্কে জানার আগ্রহ দেখে অনুভব যেন চমকে যায়। হঠাৎ আয়াতের খোঁজ এ কেন করছে, কারণটা কি? অনুভবের মনের ভেতর যেন হাজারো প্রশ্নরা উকি দেয়। সিফাতের দিকে তাকিয়ে বলল, আমার কাজিনের খোঁজ নিয়ে তোর কি দরকার? সত্যি বলতে তোর কাজিনকে আমার অনেক ভালো লাগছে। সিফাতের কথা শুনে অনুভবের মুখ যেন অগ্নি গর্ভ হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে রাগ চাপা দিতে চেষ্টা করে সে। তার প্রিয় জিনিসের দিকে কারো আরেকজনের নজর, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। অনুভব আর সেখানে দাঁড়ালো না, ক্ষিপ্ত ভঙ্গিতে জায়গা ছেড়ে চলে যায়। তার এই আচরণে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়ে। তৌফিক কৌতূহলী চোখে রুবায়েতকে জিজ্ঞেস করে, ওর কি হলো হঠাৎ? রুবায়েত স্বল্প কণ্ঠে উত্তর দেয়, আগুন লেগেছে, আগুন, ওসব তুই বুঝবি না। এই বলে সেই অনুভবের পিছনে ছুটে যায়। আয়াত ভার্সিটিতে এসেছে, তানিয়া আর রুদ্র সাথে, কিন্তু ফারহা আসেনি। মেয়েটার হঠাৎ কি যে হলো, ভার্সিটি আসছে না। আয়াত জানে ফারহার মামি খুব একটা ভালো নয়। সে একটু ফারহার বিষয়টা নিয়ে চিন্তিত হয়। রুদ্র বলল, কিরে আয়াত, কি ভাবছিস এত? ফারহার কথা ভাবছি। মেয়েটা ভার্সিটিতে আসছে না, কিছু হলো নাকি? তাছাড়া ওর মামি খুব একটা ভালো নয়। আয়াত সময় দেখে নিল 2টা বাজে। তপ্ত রোদ যেন চারদিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু তার হৃদয়ও তো আগুনের মতো জ্বলছে প্রতিনিয়ত। তানিয়া রুদ্রের থেকে বিদায় নিয়ে এসে বাসার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিটের দীর্ঘ ক্রান্তিকর পথ পেরিয়ে শেখ মেনশনের গেট পেরোতেই এক ধরনের ভারী প্রশান্তি আয়াতকে ঘিরে ধরল। দুপুরের রোদের তাপে মুখটা লাল হয়ে উঠেছে, চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ড্রয়িং রুমে বসেছিলেন অহমিকা শেখ। এক কাপ কফি হাতে জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলেন তিনি। আয়াতের পায়ের শব্দে তিনি ফিরে তাকান। আয়াত তার দিকে এগিয়ে আসতেই অহমিকা শেখ চোখ বুলিয়ে নেন মেয়েটির ক্লান্ত মুখের উপর। গলায় মায়া মেশালো কণ্ঠে বললেন, এই রোদে এতটা পথ এসেছো, উপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আয়াত কেবল হালকা মাথা নাড়ল। কোনো কথা না বলে নিঃশব্দে ঘুরে দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। অহমিকা শেখ তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার ভেতরের
অভিমান আর অবসাদ যেন চোখে চোখে পড়ে যাচ্ছিল। ফারহা ছোট্ট ঘরের এক কোণে নিঃশব্দে শুয়ে আছে। ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই মাইমুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আর ভার্সিটি পড়া দিয়া কি হইব? কাল তোর বিয়া, আর আজ তুই ঢ্যাং ঢ্যাং করে ভার্সিটি যাবি? মামির এমন কথায় প্রতিবাদ করতে গেলে উল্টো আরো কটু কথা শুনতে হয় তাকে। জীবনের প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলেছে ফারহা। খাওয়া দাওয়াতে অনীহা, মুখটা শুকিয়ে গেছে, চোখে নিচে কালি পড়ে গেছে। এক অদৃশ্য বিষণ্ণতা তাকে ঘিরে ফেলেছে। মাজেদ মিয়াও কিছুই করতে পারেন না ভাগ্নির জন্য। ফারহার ঘরে এসে দেখেন ফারহা উল্টো হয়ে জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে। মাজেদ মিয়া হুইল চেয়ার ঠেলে ধীরে ধীরে এগিয়ে যান তার কাছে। তারপর কাপা হাতে ফারহার মাথায় হাত রাখেন। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে ফারহা। তাকিয়ে দেখে তার মামা। দ্রুত চোখের পানি মুছে নিয়ে বলে, মামা তুমি? মাজেদ মিয়া ফারহার চোখের দিকে তাকিয়ে বলেন, চোখের পানি লুকাতে শিখিয়েছিস হারু? তোকে এই 2 হাতে বড় করেছি। বনে রেখে যাওয়া শেষ অংশটুকু আগলে রাখতে চেয়েছিলাম, হয়তো আমি তা পারলাম না রে মা। আমি যে অক্ষম, পারলে তোকে দূরে কোথাও লুকিয়ে রাখতাম। তোর এই মামাকে ক্ষমা করে দিস মা। ফারহার গলা কেঁপে ওঠে, ধরা গলায় বলে, মামা তোমরা ছিলে বলেই তো আজ আমি বেঁচে আছি। তোমরা না থাকলে হয়তো আমি কবে কোনো নর্দমায় পড়ে থাকতাম। তোমাদের আশ্রয়ে আমি আজও টিকে আছি। আমি এই বিয়েতে খুশি মামা। মামি যা চায় আমিও তাই করব, আমি কথা দিচ্ছি। ভাগ্নির কথা শুনে মাজেদ মিয়ার ভেতরটা হু হু করে কেঁদে উঠল যেন। কিন্তু তিনি তো একজন পুরুষ মানুষ, তাদের তো পাথরের মতো শক্ত হতে হয়। এই টানাপোড়ার সংসারে তাকে মুখ বুজে সহ্য করতে হয় সবকিছু। এক সময় যখন তিনি সক্ষম ছিলেন, 2 হাত ভরে পরিবারের ভরণ পোষণ করেছেন, কিন্তু এখন আর পারেন না। অসহায় মনে হয় নিজেকে। ভিতর থেকে এক বুক দীর্ঘশ্বাস বের করে তিনি ফারহার রুম থেকে বের হয়ে আসে। বিকেলের দিকে অনুভব চুপচাপ বাসায় ফিরে নিজের ঘরে চলে যায়। সারাদিনের অফিসের চাপ, সিফাতের কথাবার্তা সব মিলিয়ে তার মন মেজাজ একেবারেই এলোমেলো। অনুভবের সাথে আহানও এসেছে। ঘরে ঢুকে অনুভবকে দেখিয়ে কেমন অস্থির লাগে ওর। কিছু যেন ঠিক নেই। আহান তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নরম স্বরে বলে, কি হয়েছে অনু? অনুভব ধীরে মাথা তোলে, চোখে ক্লান্তির চাপ। সেটা তো আমার তোর থেকে জিজ্ঞেস করার কথা। বল, তোর কি হয়েছে? আহান একটু হেসে এড়িয়ে যায়। আমার আবার কি হবে, এই তো বেশ আছি। অনুভব একটু কঠিন গলায় বলে, মিথ্যা বলিস না আহান। আমি কে সেটা তুই ভালো করেই জানিস, আর তুই কে আমিও ভালো জানি। তাই অন্তত আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। আহানের প্রেক্ষিতে বলার মতো কিছু পেল না। অনুভব একটু হাসল, আহানের কাঁধে হাত রেখে বলল, ফারহা আঞ্জুম, তাই না? আহান চকিত নয়নে তাকায় অনুভবের দিকে। অনুভব আবারও বলল, মেয়েটার বাবা মা নেই, মামার কাছেই বড় হয়েছে। তো তুই এসব কি করে জানলি? অনুভব বাঁকা হেসে বলল, You might be forgetting who I am. রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে অনুভব ড্রয়িং রুমে বসে আছে। ইব্রাহিম শেখ একটু ছেলের দিকে তাকাচ্ছে। ছেলের দিকে কোনো ভাবান্তর নেই যেন। অনুভব এক মনে কিছু করাই ব্যস্ত। ইব্রাহিম শেখ বললেন, কি ভাবলে তুমি অনুভব? অনুভব ফোন থেকে চোখ তুলে তাকালো, তারপর বলল, কোন ব্যাপারে? তোমার আর আয়াতের ডিভোর্সের ব্যাপারে। অনুভবের দৃষ্টি তখন ইব্রাহিম শেখের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ের সময় আমায় জিজ্ঞেস করেছিলে, জোর করে বিয়ে করিয়েছিলে, তাহলে আজ কেন আমার কাছে জানতে চাইছো? চাচ্ছি কারণ তুমি কি চাও? ইব্রাহিম শেখ কঠিন স্বরে বললেন, যা ইচ্ছে করো। এই বলে অনুভব উপরের দিকে চলে যায়। অহমিকা শেখ ছেলের দিকে তাকিয়ে রইলেন। ইব্রাহিম শেখ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখতে তোমার ছেলেকে, কোনো কথা শুনে না। কি পেয়েছে কি তোমার ছেলে? আমি ইব্রাহিম শেখ কথা দিচ্ছি, আয়াতের বিয়ে আগামী 7 দিনের ভিতরে দিব। অনুভব নিজের রুমে যেতে যেতে আয়াতের রুমের সামনে দাঁড়িয়ে পড়ে। আয়াত তখন সামনে নিয়ে ফোন দেখায় ব্যস্ত। অনুভব হালকা দরজা ধাক্কিয়ে দিতেই সামনে দৃশ্যমান হয় আয়াত। দরজায় খট করে আওয়াজে আয়াত পিছনে ফিরে দেখে অনুভব দাঁড়িয়ে আছে। আয়াত মনে মনে বলল, এই লোক আবার তার ঘরে। আর যাই হোক, কখনো আর নিজের দুর্বলতা প্রকাশ করবে না। যে লোক তাকে চায় না তাকে নিয়েও সে ভাববে না। তবে চাইলেই কি তা সম্ভব? আয়াতের ভাবনার মাঝে অনুভব সামনে এসে দাঁড়ায়। আয়াত হাতের ফোনটা রেখে দাঁড়িয়ে পড়ে। অনুভবের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অনুভব বলে, ফারহার ব্যাপারে কিছু জানিস আয়াত?
ফারহার কথা জানতে চাওয়ায় আয়াত চোখ তুলে তাকায়। অনুভব ভাই ফারহার বিষয়ে জানতে চাচ্ছে, কিন্তু কেন? কিরে, কিছু তো বলেছি আমি। আমি জানি না, কয়দিন ধরে ভার্সিটিতেও আসছে না। অনুভব আর কথা বাড়ালো না, টেবিলে রাখা আয়াতের ফোনটা হাতে নেয়। লক খুলতেই দেখতে পায় অনুভবের একটা হাস্যোজ্জ্বল ছবি। আয়াত এই মুহূর্তে লজ্জায় শেষ। বন্ধুদের সাথে ট্রুথ ডেয়ারে তাকে ডেয়ার দেওয়া হয়েছিল সবচেয়ে প্রিয় একজনের পিক ওয়ালপেপারে দেওয়ার জন্য। অনুভব ফোনে কিছু করলো হয়তো, তারপর সে ফোনে গিয়ে দেয়। আয়াত ফোন হাতে নিয়ে বলে, ডেয়ার ছিল এটা। আমি কি কোনো খেলার জিনিস যে আমায় নিয়ে খেলবি? তবে তোরা মেয়েরা পাক্কা খেলোয়াড়েরা, অন্যের মন নিয়ে খেলতে পারিস। অনুভব আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বের হয়ে যায়। রাত গভীর, চারদিকে ঘন অন্ধকার ছড়িয়ে আছে নিঃশব্দের চাদরে। দূর থেকে ভেসে আসছে বন্য জন্তু জানোয়ারের গা শিউরে ওঠে চিৎকার। একটি পুরনো পরিত্যক্ত গোডাউনের ভেতরে লোহার চেয়ারে শক্ত করে বাঁধা রফিক। তার মাথার উপর টিম টিম করে জ্বলছে একমাত্র হলুদ বাতিটি। আলো আধারে সেই পরিবেশে বাতির কম্পন যেন এক অদ্ভুত শিহরণ জাগায়। প্রথম দিন রফিক কিছু না বললেও আদমান থেমে থাকেনি। সেই রফিকের অতীত ঘেটে এক প্রকার নিশ্চিত হয় রফিক সেই লোকটিকে চিনে। তবু রফিক একটাও কথা বলেনি, ঠোঁট কঠিনভাবে বন্ধ করে রেখেছে। আদমান সামিরকে গোডাউনের বন্ধ দরজা খোলা মাত্র এক ঝলক দমকা হাওয়া ঢুকে পড়ে ভিতরে। অন্ধকার ঠেলে আদমান ধীরে ধীরে এগিয়ে আসে রফিকের দিকে। রফিক পায়ের শব্দে চোখ মেলে তাকায়। আদমান কায়েসকে দেখে তার গলা শুকিয়ে আসে। আদমান কায়েস, যে একবার তদন্তে নামলে পৃথিবীর যে প্রান্তেই কেউ লুকিয়ে থাকুক না কেন টেনে বের করে আনে। আদমান এসে রফিকের সামনে বসে পড়ে। তার চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে, চোয়ালে দৃঢ়তা, আর সেই চোখ রহস্যময়, কিন্তু আগুনে ঝলসে ওঠা চোখ যেন রফিকের ভিতরটা ছেড়ে ফেলতে চায়। সেদিন রফিকের পায়ে দুটো বুলেট ঢুকলে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়, তারপর এখানেই বদ্ধ ঘরে রাখা হয়। অনুভব মুখ থেকে বাঁধন খুলে গিয়ে ফিচেল হাসল। মুখের বাঁধন থেকে মুক্তি পেতেই রফিক বলে উঠল, আমারে এইখানে বাইন্দা রাখছেন কেন স্যার? আমি তো কইছি আর তার চিনি না। আদমান কায়েস হাতের ঘড়িটির দিকে তাকালো। রাত 2টো বাজে। ঘড়ি থেকে চোখ সরিয়ে বলল, গভীর রাতে জনমানবহীন এলাকায় তোকে যদি এখন মেরে ফেলি, তোর চিৎকারের আওয়াজ এর বাইরে যাবে না। তাই বল, সে কে ছিল? আমি সত্যি কইতাছি স্যার, আমি চিনি না। এবার হয়তো আদমানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উঠে দাঁড়িয়ে কোমর থেকে গানটা বের করে রফিকের মুখে ঢুকিয়ে দেয়। আর একবার বল, যে চিনে না, বল শুধু, এখানেই লাশ বানিয়ে দেবো। ভালোই বলছি, সে ছিল। রফিক এবার ভয় পেয়ে যায় আদমান কায়েসের হিংস্রতা দেখে। মুখ দিয়ে শব্দ বের করে। আদমান গানটা সরিয়ে নেয়। রফিক থরথর করে কাঁপতে কাঁপতে বলে, জাফর খান। তার কণ্ঠস্বর কেঁপে উঠল ভয় আর আতঙ্কে। রফিকের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদমান কায়েস। মুখে ফুটে উঠল বিরক্তির ছাপ। এই অপরাধীরা এক কথাই বোঝে না। এরা ছোটখাটো বখাটে, নেশাখোর, খুন ডাকাতি এসব কাজে ব্যবহার করা যায় ঠিকই, কিন্তু মুখ খুলিয়ে কথা বের করা সে তো এক যন্ত্রণার ব্যাপার। আসল কথায় আছে না, লিডারের চেয়ে চামচার কদর বেশি। জাফর খানও ঠিক তেমনই একটা চামচা, আর তার লোকজন এক একজন যেন কাঁচা মাটির পুতুল ভেঙে ফেলার আগে বোঝে না। আদমান কায়েস রফিকের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। কি ভয়ানক সেই হাসি, যেন গলা দিয়ে ছুরি বেরিয়ে আসছে। একটু দূরে দাঁড়িয়েছিল সামির, চুপচাপ। হঠাৎ হাসি থামিয়ে আদমান জিজ্ঞেস করলো, বিয়ে করেছিস? এই মুহূর্তে এমন একটা প্রশ্ন শুনে রফিক যেন বেকুব বনে যায়। সামির গোল গোল চোখে তাকিয়ে থাকে। ডিউটি টাইমে এমন অদ্ভুত প্রশ্ন শুনে আদমান কায়েসের মাথা গেছে। আদমান কায়েস আবারও বলল, বিয়ে করেছিস? না স্যার, বিয়ে করি নাই। তাহলে সেই কষ্ট তাই তুই বুঝবি না। তোকে যদি এখন আমি গুম করে দেই, তাতেও কিছু হবে না। তোর তো বউ নাই, মুখ যেহেতু খুলবি না, উপরের টিকিটটা না হয় কেটে ফেলি। কী বলিস? জানিস তো আমাদের কাজগুলো দিনে রাতে ঘন কালো অন্ধকার করা হয়। তাছাড়া আদনান কায়েস হচ্ছে এক পিস দিনের চেয়ে রাতে বেশি ভালোবাসে। তাই তোর কাজটাও না হয় এখনই করি। এবার রফিক ঘন ঘন ঢোক গিলছে, কারণ সে জানে আদমান কায়েস কারো পেছনে লাগলে সহজে ছাড়েন না।
এই অন্ধকার জগতের বাসিন্দারা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। আদমান রফিকের দিকে বন্দুক তাক করলো। বন্দুকের ট্রিগারে চাপ দিতেই রফিক বলে ওঠে, ডেভিড ম্যাক। এটাই তো জাফর খানের মুখে শুনেছিলাম, তবে আমরা কখনো দেখি নাই তারে। একমাত্র জাফর খানই তাকে দেখেছেন। আমি আর কিছু জানি স্যার। ভেরি গুড। চাকরি জীবনে আদমান কায়েস কখনো তার দায়িত্ব অবহেলা করেননি। তিনি বরাবরই ছিলেন নিখুঁত, নির্ভুল এবং নির্মম সত্যের অনুসন্ধানী। তবে তাকে চেনে না সাধারণ কেউ, এই রহস্যময় মানুষটিকে চেনে শুধু অপরাধ জগৎ। তাও দেখা নয়, শুধু নামেই জানে তাকে আদমান কায়েস। বিদঘুটে অন্ধকার যেমন নিঃশব্দে সবকিছুকে গ্রাস করে নেয়, ঠিক তেমনি আদমানও কাজ করে নীরব হাতে, আলোহীন ঘন আধারে। সে অন্ধকারে হারিয়ে যায় অসংখ্য পথ ভ্রান্ত, আর আদমান কায়েস হয়ে ওঠেন এক ছায়া সঙ্গী, যিনি অন্ধকারেই খুঁজে ফেলেন সত্যের আলো। পরদিন ফারহার বিয়ের জন্য তার মামার বাড়িতে ছোটখাটো আয়োজন করা হয়। এলাকায় নাম করা মাতব্বরের ছেলের সঙ্গে বিয়ে, তাই সামান্য হলেও একটা আয়োজন তো লাগেই। মাইমুনা পান চিবুতে চিবুতে সার্বিক তদারকিতে ব্যস্ত, আর ফারহা চুপচাপ নিজের ঘরে শুয়ে আছে, একাকী চুপচাপ। সকালের দিকে কয়েকজন মেয়ে ফারহাকে হলুদ মাখিয়ে দিয়েছে। নিজের প্রতি যেন উদাসীন হয়ে গেছে। কি আছে আর তার জীবনে? আজ বারবার আহানের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। প্রথম দিন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা, আর কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরা, সেই মুহূর্তটা যেন আজও স্পষ্ট। আর সেদিন কফি শপে বসে দেখা, কফির ধোঁয়ার সাথে যেন সময়টাও থমকে গিয়েছিল। সে তো চায়নি আহানকে ঠকাতে, তাহলে কেন এমন হলো? আহান হয়তো এখন ভাবছে ফারহা একটা ঠকবাজ মেয়ে, কিন্তু ফারহা কি এসব মেয়েদের কাতারে পড়ে? সে তো মামা মামির সংসারে বড় হয়েছে। নিজের বলার মতো কিছুই ছিল না। সব চাইলেই কি সব পাওয়া যায়? জীবন তো পূর্ণতা আর অপূর্ণতা মিশেলেই চলে। তবু ফারহার এই ছোট জীবনের চাওয়া পাওয়াগুলো যদি অপূর্ণই থেকে যায়, তাহলে অন্তত সেই মানুষটা যাকে সে ভালোবেসেছে, তার ভালোবাসাটুকু তো সত্য ছিল। হয়তো সেইটুকুই তার জীবনের একমাত্র সত্যি। তার মতো করে কেউ কখনো ভালোবাসেনি তাকে। সেই ভালোবাসাটুকু হারিয়ে ফেলেছে সে। কয়েকজন মেয়ের ফারহার ঘরে আসে তাকে সাজানোর জন্য। ফারহা নীরবে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। ফারহাকে লাল একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দেওয়া হয়, কিন্তু ফারহাকে যেন নির্জীব লাগছে। মনে হচ্ছে সে একটা কাঠের পুতুল, তাকে ভাঙতে নেই। কোনো রকম সাজিয়ে দিল, কিন্তু ফারহার মুখে যেন ঘন কালো অন্ধকার নেমেছে। এই কালো অন্ধকার নিয়ে যতদিন বাঁচবে ততদিন বয়ে বেড়াতে হবে। যদি এই জীবনটাই না থাকে তাহলে কেমন হয়? ফারহার হাতে কতগুলো ঘুমের ওষুধ রয়েছে। এক ওষুধগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই স্বার্থপর পৃথিবী আমার মতো অভাগীর জন্য নয়। কিছুক্ষণ পরেই শোনা যায়, বর এসেছে, বর এসেছে। সবাই দৌড়ে সেদিকে চলে যায়। মাইমুনা পান খেতে খেতে মুখটাই লাল রঙা করে ফেলেছে যেন। বরযাত্রীদের ভিতরে বসতে দেওয়া হয়েছে। রনিকে ছোট স্টেজে নিয়ে গিয়ে বসিয়েছে। ইয়াকুব আলী মাইমুনার কাছে গিয়ে বললেন, সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। আপনি দাঁড়াই আছেন কেন? আপনি আমাকে নতুন আত্মীয়। আসেন আসেন, এনে বসলাম। সকালে ঘুম থেকে উঠেই অনুভবের মধ্যে এক অস্থিরতা, যেন কোথাও যেতে হবে, কিছু করতে হবে তাৎক্ষণিক। তার বাম হাতটা ব্যান্ডেজে মোড়া। তাড়াহুড়ো করেই সে নামছে নিচ্ছে। এমন সময় মা অহমিকা শেখ চোখে পড়ে হাত। চোখ কুঁচকে তিনি চিন্তিত কণ্ঠে তিনি বললেন, তোর হাতে কি বাবা? অনুভব এক ঝলক হাতের দিকে তাকিয়ে হালকা হাসির ছলে বলল, তেমন কিছু না মা, একটু লেগেছে, কিছু হয়নি। তবে মায়ের মন তো আর এমন কথাই মানে না। ব্যান্ডেজ মোড়া ছেলের হাত দেখে চোখ ভিজে ওঠে অহমিকা শেখের। গলায় কাপড় নিয়ে বললেন, একটু লাগলে কি এমন ব্যান্ডেজ করা লাগে? সত্যি করে বল, কি হয়েছে তোর হাতে? অনুভব বিরক্তির সুরে বলল, উফ মা, কাঁদছো কেন? বলেছি তো কিছু হয়নি। এখন একটু তাড়াতাড়ি নাস্তা দাও, বেরোতে হবে, জরুরি কাজ আছে। এর কিছুক্ষণের মধ্যেই নিচে নামে ইব্রাহিম শেখ, ঈশা আর আয়াত। ঈশা ভাইয়ের হাতের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? ঈশার কথায় আয়াত একবার চোখ তুলে তাকায়, তবে সে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। ইব্রাহিম শেখও চোখ মেলে ছেলের হাত দেখলেন, কণ্ঠে একটুখানি রাগের ছাঁচ। গুন্ডা মাস্তানের মতো কোথায় কি ঝামেলা করেছ যে হাত কেটে বসেছ? অনুভব এক মুহূর্ত চুপ করে থাকে। কারো চোখে চোখ রাখে না, যেন তার হাতের ব্যান্ডেজ শুধু একটা ক্ষত নয়, আরো কিছু লুকিয়ে আছে সেখানে।
চুপ করে আসো কেন? কিছু তো জিজ্ঞেস করেছি আমি। কোথায় গন্ডগোল করেছো? হ্যাঁ, এবার অনুভব ইব্রাহিম শেখের দিকে তাকিয়ে বলে, তোমার কেন মনে হচ্ছে আমি গন্ডগোল করেছি? হাতে একটুখানি লেগেছে, এই আর কি। অতঃপর সবাই নাস্তা খাওয়ায় মন দেয়। নাস্তা শেষ হলে ঈশা কলেজের জন্য বেরিয়ে পড়ে। ইব্রাহিম শেখ উপরে চলে যায়। অনুভব উঠে দাঁড়িয়ে আয়াতের দিকে এক পলক তাকিয়ে বলল, দ্রুত আমার সাথে আয়। অনুভবের কথায় আয়াত চোখ তুলে তাকায়, তবে কিছু বলে না, তাই সেখানে বসে রয়। অনুভব আয়াতের দিকে তাকিয়ে দেখলো আয়াতের মধ্যে কোনো ভাবান্তর নেই, তাই বলল, কি হলো? কিছু বলেছি তো, দ্রুত আমার সাথে আয়। এবার আয়াত অনুভবের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, কই যাব? প্রশ্ন কম, আমি যেহেতু বলেছি তাই কোনো প্রশ্ন না করে দ্রুত 5 মিনিটে বাইরে আয়, আমি আছি। বলে সে গটগট পায়ে বেরিয়ে যায়। আয়াত উঠে নিজের ঘরে যায়। কোনো রকম রেডি হয়ে দৌড়ে নিচে চলে যায়। অনুভব গাড়ির কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আয়াতকে দেখে অনুভব ফোন রেখে ড্রাইভিং সিটে বসে পড়ে। আয়াত পিছনে বসতে নিলে অনুভব বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আয়াত অনুভবের কথাই বলে, ড্রাইভার কেন মনে হবে? তাহলে পেছনে বসেছিস কেন স্টুপিড? সামনে আয়। অনুভবের ধমক খেয়ে আয়াত ছোট পায়ে এগিয়ে আসে, সামনে বসে পড়ে। ফারহা নিজের রুমে এক কোণে চুপচাপ বসে আছে। চোখের কোণ বেয়ে অশ্রুর ধারা গড়িয়ে পড়ছে। চোখে মুখে ঝরছে এক বিষণ্ণ বিষাদ, যেন এই চোখের পানি তার অন্তরের প্রতিবাদ। জীবনের এমন এক সন্ধিক্ষণে এসে চারপাশের সবাই যখন ব্যস্ত সাজ রবে, তখন ফারহার ভেতরে চলছে এক অশ্রুতে যুদ্ধ। হঠাৎ গুটি গুটি পায়ে তার মামাতো বোন ছোট্ট মহু এসে পাশে বসে। নিষ্পাপ চোখে ফারহার মুখের দিকে তাকিয়ে বলে, আপু তুমি কাঁদছো কেন? তুমি তো এই বিয়েটা করতে চাও না, তাই না? মা তোমার বিয়ে দিচ্ছে ওই নেশাখোর রানীর সঙ্গে। মহুর সরল কথাগুলো যেন ছুরির মতো এসে বিঁধে ফারহার বুকের গভীরে। তার এই না বলা যন্ত্রণাগুলো কেউ বুঝতে চায়নি, কেউ বোঝেও নি। চোখ বেয়ে আবারও গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। মাজেদ মিয়া হুইলচেয়ার ঠেলে ফারহার কাছে এসে বলে, আজ আমার এই দশার জন্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তুই পালিয়ে জামা, এখান থেকে এখনো সময় আছে, আমি সবটা সামলে নেব। ফারহা নীরবে চোখের জলটুকু মুছে নিয়ে বলে, এ হয় না মামা, তাছাড়া আমি খুশি এই বিয়েতে। তোমাদের ছেড়ে থাকতে আমার কষ্ট হবে মামা, চিন্তা করো না তুমি, আমি ভালো থাকবো। কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন মেয়ে এসে ফারহাকে ডাকে, চলো চাচি ডেকেছে, এখন যেতে হবে। ফারহা চুপচাপ উঠে দাঁড়ায়। কিছু বলার থাকে না তার। মেয়েরা তাকে নিচে নিয়ে যায়, যেখানে ছোট্ট করে সাজানো হয়েছে বিয়ের মঞ্চ। স্টেজে গিয়ে ফারহাকে বসানো হয় রনির পাশে। রনি, যার চোখে ভেসে ওঠে এক ধরনের লালসা, যেন ফারহাকে মাথা থেকে পা পর্যন্ত নীরবে পরখ করে নিচ্ছে। ফারহার সমস্ত সত্তা যেন সংকুচিত হয়ে আসে তার সেই দৃষ্টিতে। সাজসজ্জার ঝলমলে আবরণে ঢাকা পড়েও চোখে মুখে ফুটে ওঠে এক অনিচ্ছের প্রতিচ্ছবি। কাজী সাহেব এসেছে, বিয়ের কার্যক্রম শুরু করেছে। ফারহার শরীরটা খারাপ লাগছে যেন। কাজী রনিকে কবুল বলতে বললে সে এক নিঃশ্বাসে বলে দেয়। তারপর ফারহাকে কবুল বলার জন্য বলা হয়, কিন্তু ফারহা চুপচাপ বসে আছে। কাজী বারবার করে বলার জন্য। মাইমুনা এগিয়ে এসে বলে, সঙ্গের মতো বসে না থাকে, যা বলা হইতেছে বল জলদি। তবুও ফারহা যেন চুপচাপ। রনি ফারহার হাত চেপে ধরে বলে, কবুল কস না কেন? এক প্রকার জোরাজুরি শুরু করে দেয় সে। হঠাৎ তাদের বাসায় একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে অনুভব, রুবায়েত, আয়াত ও আহান। গাড়ি থেকে নেমেই তারা দ্রুত বাড়ির ভেতরে ঢুকে যায়। হঠাৎ তাদের আশাতে বিয়ের কাজে যেন একটু বাধা হয়। মাইমুনা তাদেরকে দেখে বলে, তোমরা কারা? এইখানে কি চাও? তোমরা একটু বসো, বিয়েটা শেষ হোক, তারপর তোমাগুলোকে কথা কইতেছি। মাইমুনার কথায় অনুভব তার দিকে তাকায় বিরক্তি নিয়ে। রুবায়েতকে বলে, এনাকে সরা এখান থেকে। রুবায়েত নিচে ভেবাচেকা খেয়ে যায়। চেনা নেই জানা নেই কিভাবে সরাবে। আহান ফারহার দিকে এক নজর তাকায়, তারপর মুখ ফিরিয়ে নেয় তার থেকে। ফারহার দেওয়া আঘাতে নিজেও সে ক্ষতবিক্ষত হয়েছে। ইয়াকুব আলী এগিয়ে এসে বলে, তোমরা কেডা এখানে শুভ কাজে দাঁড়াইয়া আসো কেন? যাও এখান তোমরা। অনুভব মাইমুনার দিকে তাকিয়ে বলে, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ে কি বিয়েতে রাজি? মাইমুনা বলে, হ, মেয়ে রাজি আছে, তাই তো বিয়ে দিতেছি। আয়াত ফারহার অবস্থা দেখে দ্রুত তার কাছে যায়। ফারহার হাত ধরবে রনি আয়াতকে ধাক্কা দেয়। আয়াত নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই অনুভব দ্রুত আয়াতকে শক্ত করে নিজের কাছে টানে।
আয়াত ভয়ে চোখ মুখ বন্ধ করে অনুভবের কলার চেপে ধরে। অনুভব আয়াতকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। চোখ মুখের রং মুহূর্তেই পাল্টে যায়। অগ্নি শর্মা হয়ে রক্ত চক্ষু নিয়ে এগিয়ে যায় রনির কাছে। রনির কলার ধরে টেনে তুলে নাক বরাবর ঘুষি মেরে দেয়। রনির নাক দিয়ে গোল গোল করে রক্ত ঝরতে থাকে। বজ্রকণ্ঠে বলে ওঠে, You bastard! How dare you push her?